1945 সাল। পৃথিবী তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর আগুনে পুড়ে ছাই। জাপানের আকাশে ভেসে ওঠে দুটি আমেরিকান যুদ্ধবিমান। মুহূর্তের মধ্যে হিরোশিমা আর নাগাসাকিতে ঝরে পড়ে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। এক নিমিষে বিলীন হয়ে যায় শহর, মানুষ, সভ্যতা এবং মানবতার সীমারেখা। পৃথিবী প্রথমবার বুঝতে পারে মানবজাতিকে ধ্বংস করতে একটি অস্ত্র কতটা শক্তিশালী হতে পারে। ভাবুন তো, যদি ইতিহাসের চিত্রটা এমন না হতো, যদি এই ভয়ঙ্কর শক্তির সূত্রটি জার্মানি সবার আগে পেয়ে যেত, যদি হিটলার তার পাগলামি আর ক্ষমতার লালসায় পারমাণবিক বোমা আমেরিকার আগে তৈরি করতে পারতেন, তাহলে কি ইউরোপের মানচিত্র আজকের মতো থাকতো? তাহলে কি লন্ডন, মস্কো বা ওয়াশিংটন টিকে থাকতে পারত আগুনের সেই তাণ্ডব থেকে? তাহলে কি আমরা আজ অন্য কোনো বিশ্ব সভ্যতায় বেঁচে থাকতাম, যেখানে হিটলারের স্বপ্নের সাম্রাজ্য পুরো পৃথিবী শাসন করছে? আজ আমরা প্রবেশ করব সেই বিকল্প বাস্তবতার দরজায়। যদি হিটলার সবার আগে পারমাণবিক বোমা বানাতেন, তাহলে ইতিহাস কতটা ভিন্ন হতে পারত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেঘ তখন আরও ঘনীভূত হচ্ছে। 1942 সালে আমেরিকা শুরু করে এক গোপন প্রকল্প, যার নাম ম্যানহাটন প্রজেক্ট। বিশ্বজুড়ে সেরা মেধাবীদের একত্র করে তারা শুরু করে এমন এক অস্ত্র বানানোর কাজ, যা এক ঝলকে মুছে দিতে পারে একটি শহর, একটি জাতি, এমনকি সভ্যতার অস্তিত্বও। 1945 সালে সেই প্রকল্প সফল হয়। নিউ মেক্সিকোর মরুভূমিতে ফেটে পড়ে ইতিহাসের প্রথম পারমাণবিক বিস্ফোরণ, যেটা ট্রিনিটি টেস্ট নামে পরিচিত। তারপরই হিরোশিমা ও নাগাসাকির ভাগ্যে লেখা হয় মানব সভ্যতার কালো অধ্যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা আমেরিকাকে দিয়ে শুরু না। সর্বপ্রথম জার্মানি এই অস্ত্র তৈরির চেষ্টা করেছিল। জার্মান পদার্থবিদ হেইজেনবার্গ এবং তার দল আমেরিকার আগেই নিউক্লিয়ার ফিউশন নিয়ে কাজ শুরু করেছিলেন। তাদের হাতে ছিল শক্তি, জ্ঞান এবং সবথেকে গুরুত্বপূর্ণ হিটলারের অগাধ সম্পদ ও সামরিক সমর্থন। তাহলে প্রশ্ন জাগে, সবকিছু থাকা সত্ত্বেও কেন জার্মানি পারমাণবিক বোমা তৈরি করতে পারল না? এর উত্তর লুকিয়ে আছে তিনটি মারাত্মক ভুলে। প্রথমত, নাৎসি সরকারের ভয়ঙ্কর নীতির কারণে অসংখ্য ইহুদি বিজ্ঞানী দেশ ছাড়তে বাধ্য হয়। এই বিজ্ঞানীদের মধ্যেই ছিলেন এমন মেধাবীরা যারা পরে আমেরিকান ম্যানহাটন প্রজেক্টে যোগ দিয়ে ইতিহাস বদলে দেন। অর্থাৎ হিটলার নিজের হাতেই হারিয়েছিলেন বিজয়ের সবথেকে বড় সুযোগ। দ্বিতীয়ত, হিটলার পারমাণবিক প্রযুক্তির গুরুত্বই বুঝতে পারেননি। তার বিশ্বাস ছিল এই যুদ্ধ জেতা যাবে ট্যাঙ্ক, রকেট আর সেনাবাহিনী দিয়েই। ফলে পারমাণবিক গবেষণার জন্য তিনি দেননি পর্যাপ্ত অর্থ, মনোযোগ বা অগ্রাধিকার। তৃতীয়ত, যুদ্ধের সময় জার্মানির আভ্যন্তরীণ অবস্থা ছিল অস্থিতিশীল। মিত্রবাহিনীর অবিরাম বোমাবর্ষণে গবেষণাগার, যন্ত্রপাতি, এমনকি বিজ্ঞানীদের নিরাপত্তাও ছিল অনিশ্চিত। একটি পারমাণবিক প্রকল্পের জন্য যেখানে লাগে সময়, স্থিতি, সেই জিনিসই ছিল না জার্মানির হাতে। ফলাফল, জার্মানি দৌড় শুরু করেও গন্তব্যে পৌঁছাতে পারেনি, আর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের মালিক হয়ে উঠল আমেরিকা। যদি 1944 বা 1945 সালের আগেই নাৎসি জার্মানি তৈরি করে ফেলত প্রথম পারমাণবিক বোমা, তাহলে পৃথিবীর ইতিহাসটা কেমন হতো? প্রথম আঘাত পড়ত ব্রিটেনে। প্রথম টার্গেট হতো লন্ডন, কারণ ব্রিটেন ছিল হিটলারের সবচেয়ে বড় শত্রু। অপারেশন সি লায়ন নামে জার্মানির ইংল্যান্ড দখলের একটি পরিকল্পনা ছিল, কিন্তু RAF রয়্যাল এয়ারফোর্স এর প্রতিরোধে সেই প্ল্যান ব্যর্থ হয়। যদি লন্ডনে পারমাণবিক বোমা ফেলা যেত, 10 লাখের বেশি মানুষ কয়েক মুহূর্তে মারা যেত। লন্ডন পরিণত হতো দ্বিতীয় হিরোশিমায়। ব্রিটেন সম্পূর্ণ ভেঙে পড়ত, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবেও। ব্রিটেনের পতন মানেই মিত্রবাহিনীর শক্তি ভেঙে দেওয়া। এর পরের লক্ষ্য হতো মস্কো। হিটলার যাকে শত্রুদের মধ্যে সবচেয়ে ভয় পেতেন, সেই স্টালিনের সাম্রাজ্য হয়তো এক নিমিষেই গলে যেত আগুনে। সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হলে ইউরোপের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ত নাৎসি পতাকা। আর আমেরিকা
সম্ভবত তাদের তখন কিছুই করার থাকতো না, কারণ সেই সময় আমেরিকা তখনও নিজস্ব পারমাণবিক বোমা তৈরির পথে প্রাথমিক অবস্থায় ছিল। জার্মানি যদি তার আগেই সফল হতো, তাহলে পৃথিবীর প্রথম এবং একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে উঠত নাৎসি জার্মানি। তখন বোমার ভয়ই হয়ে উঠত নতুন কূটনৈতিক ভাষা, আর রাজনৈতিক আলাপ আলোচনার পরিবর্তে বিশ্বনেতারা বাধ্য হতেন হিটলারের ইচ্ছার সামনে মাথা নত করতে। আমেরিকার যুদ্ধজাহাজ, তাদের সেনাবাহিনী সবকিছুই তখন অর্থহীন হয়ে যেত, কারণ একটি মাত্র বোমাই যথেষ্ট ছিল পুরো নিউ ইয়র্ক, ওয়াশিংটন বা লস অ্যাঞ্জেলেসকে ধ্বংস করে দেওয়ার জন্য। এমনকি যুক্তরাষ্ট্র যদি প্রতিরোধের চেষ্টা করত, হিটলার হয়তো একের পর এক সতর্ক বার্তা দিত, আত্মসমর্পণ না করলে পরের লক্ষ্য আমেরিকা। ভয়ের এই রাজনীতি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ত এক নতুন শাসন ব্যবস্থা হিসেবে, যেখানে চুক্তি বা আন্তর্জাতিক আইনই নয়, বরং একটিমাত্র বোমা নির্ধারণ করত শান্তি ও যুদ্ধের সীমা। তখন হয়তো আমেরিকা নিজেই বাধ্য হতো আত্মসমর্পণ করতে বা যুদ্ধ থেকে সরে দাঁড়াতে। শুরুর আগেই যুক্তরাষ্ট্র হারাতো তার নেতৃত্বের অবস্থান, আর পৃথিবীর রাজনৈতিক ভারসাম্য চিরতরে বদলে যেত হিটলারের দিকে। ইহুদি নিধন আরও ভয়াবহ হতো। ইতিহাসের সবচেয়ে ভয়ানক অধ্যায় হলোকাস্ট, যেখানে ৬০ লাখেরও বেশি ইহুদি নিহত হন। পারমাণবিক শক্তি পেলে হিটলার হয়তো আর গ্যাস চেম্বার ব্যবহার করতেন না, কারণ একটা শহরেই কয়েক লক্ষ ইহুদি নিশ্চিহ্ন করে দিতে একটা পারমাণবিক বিস্ফোরণই যথেষ্ট। এটা শুধু ইহুদি নয়, রোমা জনগোষ্ঠী, সমকামী ব্যক্তি, মানসিক রোগী, এমনকি নাৎসি বিরোধীদেরও নির্মূল করতে পারতেন নিমিষেই। বিশ্ব হয়তো দেখত একেবারে প্রোগ্রামড জেনোসাইড। বিশ্বের প্রধান ভাষা হতো জার্মান। যদি হিটলার জিততেন, শুধু পৃথিবীর মানচিত্রই নয়, ভাষার মানচিত্রও বদলে যেত। ইংরেজি নয়, জার্মান হতো বিশ্বের প্রধান ভাষা। স্কুল, বিজ্ঞান, সিনেমা, এমনকি রাজনীতি সব কিছুতে চলত জার্মান শব্দ। হ্যালো নয়, সবাই বলতো গুটেন ট্যাগ। থ্যাংক ইউ নয়, বলতো ড্যাঙ্কে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তাদের গবেষণা প্রকাশ করতেন জার্মান ভাষায়। এমনকি কম্পিউটার প্রোগ্রামিং ভাষা, আন্তর্জাতিক বিমান যোগাযোগ এবং জাতিসংঘের মতো প্রতিষ্ঠান সব পরিচালিত হতো জার্মান ভাষায়। ইসরায়েল রাষ্ট্র হয়তো প্রতিষ্ঠাই হতো না। ইহুদিরা প্রাচীনকাল থেকে মধ্যপ্রাচ্যে, বিশেষত আজকের ইসরায়েল ও প্যালেস্টাইন অঞ্চলে বসবাস করত। রোমান সাম্রাজ্যের সময়ে জেরুজালেম ধ্বংস ও বিতাড়নের পর তারা বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে। 1897 সালে থিওডর হার্টজেলের নেতৃত্বে প্রথম জিওনিস্ট কংগ্রেস অনুষ্ঠিত হয়, যেখানে ইহুদিদের জন্য একটি নিজস্ব দেশ প্রতিষ্ঠার স্বপ্নকে রাজনৈতিক লক্ষ্য হিসেবে ধরা হয়। 1917 সালে ব্রিটিশ সরকার বেলফোর ঘোষণা দিয়ে ইহুদিদের জন্য প্যালেস্টাইনে একটি স্থায়ী ঠিকানার স্বীকৃতি দেন। 1947 সালে জাতিসংঘ প্যালেস্টাইন ভাগাভাগি পরিকল্পনা প্রস্তাব করে এবং 1948 সালের 14 মে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। যদি হিটলার জিততেন, এই দীর্ঘ সংগ্রামও ব্যর্থ হতো। হোমল্যান্ড প্রতিষ্ঠা আর কখনোই সম্ভব হতো না। ইইউ প্রতিষ্ঠিত হতো না। হিটলারের জয়ের পর ইউরোপ ও ইউরেশিয়ার দেশগুলো একক কেন্দ্রীয় শাসনের অধীনে প্যান ইউরেশিয়ান রাইস নামে পরিচালিত হতো। আজকের মতো শেনজেন এরিয়া বা ইউরো কারেন্সি এসবের কিছুই থাকতো না। বার্লিনও হতো সমস্ত প্রশাসনিক সিদ্ধান্তের কেন্দ্র। ইউরোপের প্রতিটি দেশকে প্রদেশ হিসেবে বিভক্ত করা হতো, যেখানে স্থানীয় আইন প্রায় শূন্য এবং সকল প্রশাসনিক কাজ জার্মান ভাষায় পরিচালিত হতো। জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থা থাকতো না, তার পরিবর্তে রাইস ওয়ার্ল্ড কাউন্সিল তৈরি হতো। নামমাত্র অংশগ্রহণের সুযোগ রাখা হলেও বাস্তবে সব সিদ্ধান্ত বার্লিনের চ্যান্সেলর অফিস নির্ধারণ করত। এটি হতো একক আধিপত্যের আঞ্চলিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, যেখানে দেশগুলো কেবল বার্লিনের নির্দেশ পালন করত। আজকের পৃথিবী, যেখানে ইইউ, ইউএনও, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিদ্যমান, সেখানে আমরা শান্তিতে বসবাস করি। কিন্তু হিটলারের জয়ের পৃথিবীতে শক্তি এককভাবে নিয়ন্ত্রিত হতো,
স্বাধীনতা, সৃজনশীলতা, প্রযুক্তি, অর্থনীতি এবং পরিবেশ সবই থাকত একক রাষ্ট্রের নিয়ন্ত্রণে। শান্তি, সহযোগিতা এবং মানবাধিকারের কোনো অস্তিত্বই থাকত না। এটি হতো এক ভয়ঙ্কর একনায়ক শক্তির হাতে নিয়ন্ত্রিত বিশ্ব। তবে সৌভাগ্যবশত ইতিহাস সেই পথে যায়নি। হিটলার হেরেছেন। পারমাণবিক শক্তি, একনায়কতন্ত্র, গণহত্যা সবই বাস্তবতার হাত থেকে বেঁচে গেছে। আজকের পৃথিবী শান্তি, সহযোগিতা এবং মানবাধিকারের ভিত্তিতে দাঁড়িয়ে আছে। ইইউ দেশগুলো মিলেমিশে কাজ করে, জাতিসংঘ শান্তি রক্ষা করে, আন্তর্জাতিক আইন আমাদের নিরাপত্তা নিশ্চিত করে। আপনার কি মনে হয়, হিটলার যদি সত্যিই সবার আগে পারমাণবিক অস্ত্র বানাতে পারত, তাহলে কি কি হতে পারত? আজকের পৃথিবীটা কেমন হতো? কমেন্ট করে জানান আপনার মন্তব্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।